দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ভর্তি বাণিজ্য। আর নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর রশিদ ই মাহবুব, সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলন। মাঝখানে আছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওই প্রান্তে আছেন তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিয়ে এখনকার প্রধান সংবাদগুলো। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালকের র্যাব হেফাজতে মৃত্যু। এই মৃত্যুই প্রমাণ করে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সমাবেশে বিশিষ্টজনরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত, অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। রাজধানীর গুলশান বাড়িধারার কোনো শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা। কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিচ্ছিদ্র হওয়া উচিত, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পথে একদিনের যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী এখন লন্ডনে। ঢাকার সম্বর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান 14 দলে। এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু। উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে সময় ও খরচ। স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি। স্যার, প্রতি বছরই যখন পরীক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন ভর্তি পরীক্ষার প্রশ্ন কথাগুলো আসে, ঠিক সে সময় যখনই পরীক্ষা হয় তখন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারপরে যে কোচিং সেন্টারগুলো এই কাজগুলো করছে, এই ধরনের অভিযোগগুলো আসতে থাকে। সামনে আমাদের কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষাও আছে। মেডিকেলটা কেবল শেষ হয়েছে, এখনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে। এই অবস্থায় কেন বারবার এই প্রশ্নগুলো উঠে? প্রথম যদি আমরা বলি আর কি, যে অ্যাকচুয়ালি এই অ্যাডমিশন টেস্ট যেটা ভর্তির জন্য, কারণ আমাদের দেশে ধরুন উচ্চশিক্ষার কোনো ওইভাবে কোনো নীতিগত ব্যাপার নেই। ইট ইজ ফ্রি ফর অল, যে যেভাবে পারে সেইভাবে। তার সেখানে অ্যাপটিটিউড আছে কিনা তাও কিন্তু জানা যায় না। দেখা গেল যে ছাত্রছাত্রী এবং বাপ মা দুজনেরই একটা অবজেক্টিভ থাকে পারসেপশন থেকে, তারা কতগুলো সাবজেক্টে পড়তে চায়, কিন্তু তারা মনে করে যে ওই সাবজেক্টটা পড়তে গেলে তার যে বিদ্যাটা হয়েছে এই বিদ্যাটা তার জন্য সাফিসিয়েন্ট না, সে একটা সাহায্য চায়। সেই সাহায্যের নামে তারা কোচিং সেন্টারগুলিতে ঢুকে পড়ে। আর কোচিং সেন্টারগুলো সেখানে তাদেরকে একটা মার্কেটিং করে যে তুমি আমার সাথে থাকো, এই জিনিসগুলো করো, তুমি ভর্তি হতে পারবা, আমরা তোমাকে সাহায্য সহযোগিতা করব। এই ফ্রেমটার এবং এই কোচিং সেন্টারগুলো যদি ওই সাহায্য সহযোগিতা আনুষঙ্গিকতা না থাকতো, তাহলে কোচিং সেন্টারগুলো কিন্তু চলতে পারতো না। কারণ বিদ্যা অর্জনের জন্য সেটা কিন্তু কোচিং সেন্টারের দরকার হয় না, কিন্তু এটা যেহেতু সাইকোলজিক্যালি তাদেরকে ঢুকায় দেয়, তো প্রতিবারই কিন্তু এই ঘটনাটা ঘটে যে ওদের ওই কোচিং সেন্টারগুলোকে একটা প্রবণতা থাকে হাউ টু প্রলুব্ধ করা, যে কিভাবে এদেরকে ভর্তি সাহায্য করা যায়। সেটা ইন দ্য নেম, যেমন মনে করেন এখন যদি এমসিকিউ কোশ্চেনের যুগ, এমসিকিউ তো ওরা পড়াই, কিছু কোশ্চেন তো ধরেন যে কোনো জায়গা থেকে কমন পড়বে, ওরা এগুলো আবার স্পেশাল ইয়াদের কাছে অ্যাসাইনমেন্ট, যেটাকে বলে যে মার্কেটিং করে, যে তোমরা যদি এই পয়সাপাতি দাও আমরা তোমাদেরকে এনে দিব। সেই ফ্রেমে এগুলো প্রতিবারই দেখা যাচ্ছে যে কোশ্চেন আউট হওয়ার একটা। আর যদি কোশ্চেন কোনো সময় একটু সিরিয়াস ধরনের হয়, তখন ছাত্ররা বলে যে কোশ্চেন কঠিন হয়। তো এগুলো নিয়ে যে গন্ডগোলটা হচ্ছে, আমাদের যেটা মনে হয় যে এটা তো প্রথম শর্তটা হলো যে এটাতে একটা জাস্ট ভর্তির জন্য সিলেকশন। আর মেডিকেলের যে ব্যাপারটা আছে, এখানে আবার দুইটা জিনিস জড়িত। আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। মেডিকেলে ধরেন এখন 8-10 হাজার ছেলে মেয়ে ভর্তি হতে পারে, তার মধ্যে 3000 সরকারি মেডিকেল কলেজে, বাকি কিন্তু প্রাইভেট সেক্টরের মেডিকেল কলেজগুলো সম্বন্ধে 2-4-5টা ছাড়া বাকিগুলোর মান নিয়ে তো সন্দেহ আছে। আচ্ছা, এখন এই 3000 যে সিট, সেখানে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা পড়ে বৎসরে তাদের বেতন হচ্ছে 200 টাকা, আর সিট ভাড়া প্রতি মাসে হোস্টেলের জন্য 5 টাকা। তো সুতরাং দ্য চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড যদি আমরা বলি, সুতরাং এখানে কিন্তু একটা প্রবণতা থাকবে, ব্যবধান এটা অকল্পনীয়। পৃথিবীতে এত আবার সেটাও কিন্তু আবার উল্টো ভাবে বলি, সবচেয়ে গরিব দেশে সবচেয়ে কম পয়সায় আপনার মেডিকেল পড়তে, এই প্রবণতা থাকে। তাদের একটা টার্গেট থাকে ওই জায়গাটাতে।
তো সেই জায়গাটাতে হচ্ছে এখন এবার দেখা গেল যেই ফ্রেমে আসছে এবার কিন্তু পাশের মাত্রা অনেক বাইরে গেছে, সেটা হচ্ছে 58%। তাহলে 58% যারা ভরছে প্রায় 48,000 ছাত্রছাত্রী এর মধ্যে হয়েছে। এখানে গতবার আবার এর মধ্যে একটু ঘটনা ঘটছে। আগে দেখা যাইত যে এই পরীক্ষায় 10 নম্বর পেয়েও অনেকে ভর্তি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাটা আমাদেরকে সেভ করেছে, তারা বলছে যে মিনিমাম স্কোর 40 না হলে ভর্তি হতে যাবে না। তার মানে এখন 120। এখন এইবার এই 120 এবং 40 এত বেশি ছাত্র কেন পাইলো, এটা আমাদের কাছে প্রশ্ন আছে যে এটা কোচিং সেন্টারের কোনো অবদান আছে কিনা। আচ্ছা, এই গেল এক কথা। এখন প্রশ্ন হচ্ছে যে যে জায়গাটায় আসছে যে কোশ্চেন আউট হয়েছে, সরকারও এখানে দেখা গেছে কিছু কিছু লোককে গ্রেপ্তার করেছে একটা পারসেপশনে যে এই লোকগুলো ওই চক্রের সাথে জড়িত, কিন্তু কোশ্চেন তাদের কাছ থেকে পাইছে বলে সরকারও কোনো বলেনি। আর আমরা এইভাবে দেখেছি পরীক্ষার আগের দিন কোনো ফেসবুকে কোনো জায়গায় সামাজিক ইয়েতো এই কোশ্চেন কিন্তু আসছে বলে আমাদের জানা নেই। সুতরাং কোশ্চেন আউট হয়েছে কি এই বিতর্কটা কিন্তু বিতর্কেই রয়ে গেছে, এভিডেন্স বেস কিছু নেই। হ্যাঁ, সরকার এখান থেকে নিজকে মুক্ত করার জন্য তার একটা তদন্ত করতে পারে অ্যান্ড দে ক্যান সে যে এটা হয়নি। কিন্তু তার সাথে সাথে আরো কয়েকটা জিনিসের মধ্যে আসছে মেডিকেলের পরীক্ষাটার ব্যাপারে। অন্যান্য জায়গায় যে পরীক্ষাগুলো এটি একাডেমিশিয়ানদের আওতাভুক্ত থাকে, কিন্তু মেডিকেল পরীক্ষাটা কিন্তু মন্ত্রণালয়ের আওতায় ডিজি অফিসের একজন ডাইরেক্টর মেডিকেল এডুকেশনের আওতায় থাকেন। এখন উনি কিন্তু যদিও একাডেমিক থেকে যায়, কিন্তু ওনার কলিগরা কিন্তু একাডেমিশিয়ান না। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় এই দুর্বলতাটা একটা মস্ত বড় দুর্বলতা। কারণ এই একাডেমিক কাজটা যদি একাডেমিশিয়ানদের দিয়ে করাতে পারতো এবং এক্সামিনেশনটা যদি ওইভাবে করাতে পারতো, তাইলে হয়তো এই প্রশ্নগুলো অনেকটা মিনিমাইজ হতো। আর আমি যেটা বলবো যে ডাক্তারি পড়ার যে জায়গাটা গভর্নমেন্ট, এখন আমাকে যদি বলেন সরকারি মেডিকেল কলেজে এত কম দরে তো পড়ানোর কথা না, ইভেন দেখা যাচ্ছে গাড়ি নিয়ে আসছে বাবার, সে ওই টাকা দিয়ে পড়ছে বিকজ সে হয়তো ভালো লেখাপড়া জানে ভালো। আমার তো মনে হয় এই জায়গাটাতে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু আর্ন দে মাস্ট পে, তাহলে কিন্তু গভর্নমেন্টের একটা বেনিফিট পাওয়া যায়। আর সরকারি যে বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো কিন্তু মান নিয়ন্ত্রণ যদি না করে, তাইলে ওই 15 লাখ টাকা যারা দিচ্ছে তারা অনেকেও এখান থেকে ডাক্তার হবে না, অশিক্ষিত ফ্রেমেই তাদের বাকি জীবন কাটাতে হবে। স্যার, এখানে তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায়, যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় যে আমরা সারা বছর পড়ছি সেখানে আমরা কোনো কিছু শুনছি না, যখনই পরীক্ষা আসছে তখন এই কথাগুলো আসছে। তাহলে আমাদের কি প্রশ্নের ধরনের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে নতুনভাবে চিন্তা করার প্রয়োজন আছে কি? আমি একে গোড়া ধরে টান দিই। আপনি যদি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ না বাড়ান, গোড়া থেকে তো আমাদের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষকরা আমাদের সন্তানদের তৈরি করে দিচ্ছে, তারা যে বেতন ভাতা পান সেই বেতন ভাতায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা সেই চাকরির জন্য, সেই শিক্ষকতার জন্য তারা আকৃষ্ট হবেন না, ধরে রাখতে হবে আপনাকে। অর্থাৎ যে শিক্ষকরা এই প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাদান করতে পারতেন, অত্যন্ত মানসম্পন্ন শিক্ষা, সেই শিক্ষকরা যাচ্ছে না সেখানে, কারণ সেরকম কোনো সুযোগ সুবিধা বেতন ভাতা কিছুই নেই তাদের। এবং তারা যে সরকারি কর্মচারী হিসাবে, বিশেষ করে সরকারি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে, তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, এগুলো অত্যন্ত অপমানজনক একটা স্বাধীন দেশের জন্য, যে দেশ আমরা বলি যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সেটির জন্য তাদেরও সেই রকম মনোযোগ দিতে পারেন না। নিজেদের প্রতিনিয়ত যে উন্নতি করতে হয়, একজন শিক্ষককে প্রতিনিয়ত উন্নতি বিধান করতে হয়, নিজের শিক্ষকতার যে বিষয় পড়াচ্ছেন সে বিষয় নিয়ে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করতে হয়, সেই কাজে তারা উৎসাহিত হতে পারেন না। তাদের বিকল্প আয়ের জন্য জীবন সংগ্রামে নামতে হয়। যখন মাধ্যমিক পর্যায়ে চলে যাচ্ছি, সেই সংগ্রামটা আসে কিভাবে? কোচিং সেন্টার। অনেকে ব্যক্তিগত কোচিং পড়ান, অনেকে কোচিং সেন্টারে পড়ান। ফলে এই দ্বিমুখী একটা বিষয় আমাদের ভিতর চলে আসছে যে আমাদের কোচিং সেন্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আমরা দায়ী করছি, কিন্তু তার আগে যে সমস্যাটার সমাধান করতে হবে, যে শ্রেণী কক্ষে যারা শিক্ষা দেবেন, তারা যে দেবেন বা দিচ্ছেন এখন, যারা বলছে যারা দেওয়ার জন্য আমরা তৈরি থাকেন, তাদেরকে আমি কি সুযোগ সুবিধা দিচ্ছি? মোটেই দিচ্ছি না। কোনো গ্রন্থাগার নাই এমন লাইব্রেরি, এমন স্কুলের সংখ্যা প্রচুর, শ্রেণীকক্ষগুলি এলোমেলো, বইয়ের যোগান দিচ্ছি আমরা, কিন্তু বই ছিঁড়ে গেলে যে আবার একটা বই পাবে একটি সন্তান, সেটির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আর অনেক পরিবার, দরিদ্র পরিবার সন্তানদের স্কুলে পাঠাতে পারে না, তাদের বৃত্তিরও কোনো আমি ব্যবস্থা করতে পারছি না। পশ্চিমবঙ্গে কি করছে? পশ্চিমবঙ্গে এই বিষয়টা পুরোপুরি নিষ্পত্তি করে ফেলেছে। শিক্ষকদের খুব ভালো বেতন দিচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে, একবেলা আহার দিচ্ছে।
ফলে সন্তানরা শ্রেণীকক্ষে এসে শ্রেণীকক্ষে থেকে যাচ্ছে, আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করছে, তাদের মেধার উন্নতি হচ্ছে, শিক্ষকরা এই উন্নতি প্রত্যক্ষ করে নিজেদেরকে উন্নত করার জন্য সচেষ্ট হচ্ছেন। কোচিং বলে কোনো জিনিস পশ্চিমবঙ্গে এখন একেবারে নেই, যেটি আছে অত্যন্ত গোপনীয় পর্যায়ে আছে। সেই জন্য একটা ইংরেজিতে বলে catch-22 সিচুয়েশন কি হয়েছে, যে কোচিং সেন্টার আছে বলেই আপনি ক্লাস 7-8 থেকে শুরু হয়ে যায়, ওই পড়াশোনা একটা ঢিলে ঢালা ভাব চলে আসে, ঘাটতি চলে আসে। অনেক শিক্ষক কোচিং সেন্টার ভিত্তিক হওয়ার জন্য তিনিও শ্রেণীকক্ষে এসে আর মন দিতে পারেন না, কারণ একজন মানুষ তো। আর কোচিং সেন্টার যেহেতু আছে, সেদিকে তাকিয়ে থাকার ফলে যে ঘাটতি দেখা দিচ্ছে, এই জন্য সে আবার কোচিং সেন্টার নির্ভর হয়ে যাচ্ছে। ওইটাই হচ্ছে আমাদের গোড়ার সমস্যা। আপনি যে গোড়ার কথাটা বলছেন, আমরা যদি শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতাম, বেতন ভাতা সহ তাদের জীবন ধারণের সকল সুযোগ সুবিধা করে দিতাম, যদি শ্রেণীকক্ষগুলি আনন্দিত একটা পাঠদানের জায়গা হতো, যদি আমরা সব উপকরণ তাদের সন্তানদের জন্য তৈরি করে দিতে পারতাম, তাহলে আর কোচিং বাণিজ্যের আর কোনো অস্তিত্ব থাকতো না। কোচিং বাণিজ্য একটা অভাবের জায়গায় ঘাটতি পূরণের জন্য এগিয়ে এসে এখন একটা দানবে পরিণত হয়েছে। এখন দখল করেছে, দুটো জিনিস করছে খুবই ক্ষতিকর। একটা হচ্ছে মুখস্থ নির্ভরতা। পৃথিবীর কোথাও এই পেডাগজিক্যাল যে সমস্ত বিষয় আছে, অর্থাৎ শিক্ষণ বা শিক্ষণের যে বিষয়টি আছে, সেখানে এই মুখস্থ নির্ভরতাকে অত্যন্ত নিম্ন শ্রেণীর শিক্ষাদান হিসেবে দেখা হয়। রোট লার্নিং এটাকে বলা হয়, মুখস্থ নির্ভরতা। এটি কিন্তু একজন সন্তানকে তার জ্ঞান থেকে বহুদূর সরিয়ে দেয় এবং তার পক্ষে কোনো ক্রমে স্বাধীন জ্ঞান অর্জন করার সেই শক্তি অথবা তার মেধা কোনো ক্রমে আর থাকে না, অবশিষ্ট থাকে না। দ্বিতীয় জিনিসটি করে, যেটা আমাদের এখানে, যেটা আজকে বিষয়টা যেটা আমাদের, যে কোচিং বাণিজ্য, এই প্রশ্ন ফাঁস করার একটা বা ফাঁস হওয়া প্রশ্নে একটা টোপ দিয়ে দেয় ওরা। প্রতি বছর দেখবেন এই প্রশ্ন ফাঁস হচ্ছে, তারপর এক সময় দেখা যায় যে হয়তো হয়েছে, হয়তো হয়নি, কিন্তু সেখানে এই যে এখন যেটি হচ্ছে, অত্যন্ত বড় উত্তেজনা চলছে দেশের ভিতর। আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে। কোচিং বাণিজ্যকে আমাদের যতখানি সম্ভব দূর করতে হবে এবং আমাদের এই শিক্ষা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করে শিক্ষকদেরকে অনেক উন্নত জীবনযাপনের সুযোগ দিয়ে, তাদের জীবন ধারণের জন্য যা বেতন ভাতা দরকার সেগুলি দিয়ে যদি আমরা এগোই, তাহলে একজন যদি কোচিং সেন্টার একটা খুলে বসে, তখন তাকে আমরা অভিযুক্ত করতে পারি। এখন না শিক্ষকরা তৈরি তাদের এই বেতন দিয়ে জীবন ধারণের জন্য, না ছাত্ররা তৈরি এই স্কুলের সীমিত পঠন পাঠনের মধ্য থেকে নিজেদেরকে আবিষ্কার করার একটা উৎসাহ তাদের যে থাকার কথা, সেটিও তাদের ভিতর থাকছে না। ফলে কোচিং বাণিজ্য নির্ভর হয়ে পড়ছে, কোচিং সেন্টার নির্ভর হয়ে পড়ছে। কোচিং সেন্টার নির্ভরতার কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় গলতটা তৈরি হচ্ছে। একটা ফোন আছে, তারপর আমি তৌফিকের সাথে কথা বলবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে সুইটি বলছি। জি। আমার বোন এবার ঢাকা মেডিকেল পরীক্ষায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিল। তার সে যে নাম্বারটা পেয়েছে তার থেকে কম নাম্বার পেয়ে কুষ্টিয়া মেডিকেলে টেকে কিভাবে? জি, তৌফিক। দর্শক যে বিষয়টি বললেন, এটা আসলে এরকমটা আমরা শুনিনি যে কম পাশের চেয়ে উনি কি বলতে চেয়েছেন বুঝলাম না, যে ওনার বোন যে নম্বর পেয়েছে তার চেয়ে কম নম্বর পেয়েও সে কিভাবে টিকেছে, তার মানে কি সে পাস না করে টিকেছে? উনি বলেছে তার বোন যে নাম্বার পেয়েছে তার থেকে কম নাম্বার পেয়েছে, একজন কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এখন ওই জায়গাটাই বলেছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা পার্সেন্টেজ হচ্ছে অনম্যারিড, বাকিটা কিন্তু মুক্তিযোদ্ধার কোটা থাকতে পারে, ডিস্ট্রিক্ট কোটা থাকতে পারে। এখন সে কোন কোটায় আসছে এবং ওইখানকার মেরিট লিস্টে সে আসছে, হয়তো জেনারেল মেরিট লিস্টে আসেনি, এইটা হতে পারে। তো আমি আসলে অন্য জায়গাটা একটু এডুকেশনের জায়গাটা, একাডেমিক জায়গাটা স্যার দুজন আছেন, ওনারা ভালো করে বলছেন। আমি অন্য জায়গাটা একটু আসতে চাই, যে আপনি যেটা বললেন বাণিজ্য, কোচিং বাণিজ্য, আর এটির সাথে আছে প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা বাণিজ্য। আমি দুটোকে একটু এক করে দেখতে চাই। এই কারণে স্যার যেহেতু শুরুতে একটা কথা বলছিলেন যে এবার এত পাশের কারণ কি, এর পেছনে কোনো সন্দেহের বিষয় আছে কিনা, আমি যদি বলতে চাই সন্দেহ না, অনেকটা জোর দিয়ে বলা যায় যে আমরা কিছুদিন আগেও দেখেছি প্রাইভেট মেডিকেল কলেজগুলো গত বছর থেকে পাশের নম্বর কমানোর জন্য আন্দোলন করেছে। 2 বছর ধরে এটা প্রধান আদালতে গিয়েছিল, এমনকি রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছে, ধর্ণা দিয়েছে। গত কিছুদিন পর্যন্ত তাদের সেই তৎপরতা আমরা দেখিনি, হঠাৎ করে একটু থেমে গেছে। তো এখন যদি কেউ মনে করতে চায় বা আমাদের মধ্যে সন্দেহ জাগে যে এই যে বেশি পাশের
যে পাশ করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার বিনিময়ে বা নেয়ার বিনিময়ে ওই প্রাইভেট মেডিকেল কলেজগুলো খুশি হয়েছেন বা তাদের সেই আগের নম্বর বা কমানোর দাবিটা থেকে একটু সরে এসেছেন, পিছু হটেছেন, সেই ভাবনাটা আমার মনে হয় খুব যে অমূলক সেটা নাও হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে বাণিজ্যটা হলো যে স্যার যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে কোচিং বাণিজ্যটা হচ্ছে এই, আমি মনে করি আজকে যেই সাধারণ ছাত্রছাত্রীরা পথে নেমেছে এটা হলো কোচিং বাণিজ্যের শিকার। আমি কি ভাবতে পারি যে এবার যতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছে ৮২,০০০, তার মধ্যে বেশিরভাগ অংশ পাশ করেছে। আমি যদি আন্দোলনকারীদের পক্ষে অবশ্যই তাদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে অবশ্যই থাকা দরকার সবারই, আমরাও আছি, আমাদের সহমর্মিতাও তাদের প্রতি আছে, একাত্মতা আছে, কিন্তু আমাদের ভাবনায় এটাও রাখা দরকার আমরা যখন বলছি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অনিয়ম হয়েছে, তার মানে যে ৪৮,০০০ শিক্ষার্থী পাশ করেছে তাদেরকে আমরা কি সবাইকে ঢালাওভাবে অবমাননা করছি কিনা? ওই ৪৮,০০০ ছাত্রছাত্রীর মধ্যে সবাই কি প্রশ্ন ফাঁসের জায়গা থেকে পাশ করেছেন? সেটাও তো, তাদেরও তো একটা যন্ত্রণার জায়গা থাকতে পারে। যদি পরীক্ষা আবার নতুন করে নিতেই হয় তাহলে এই ৪৮,০০০ পরীক্ষার্থীর অবস্থানটা কোথায় থাকবে? তারা কি তখন আবার আদালতে যাবে না? তারা কি আবার পথে নামতে পারে না? তখন কি হবে? এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে এই যে আন্দোলনের মধ্যে আমার কাছে খুব চমৎকার একটি দাবি আমার খুব মনে হচ্ছে যে এইটার প্রতি জোর দেওয়া দরকার, যে শুধুমাত্র প্রশ্ন ফাঁস যারা করেছে বা হয়েছে কিনা এটি তদন্তের একটা ব্যাপার, আরেকটি ব্যাপার হচ্ছে যদি হয়ে থাকে সেটার শাস্তি দেওয়ার জন্য যাদেরকে আটক করেছে তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় এনে তাদের মাধ্যমে সেগুলো বের করা দরকার। পাশাপাশি আরেকটি বিষয়টা হলো যে পরীক্ষার সিস্টেমটাকে চেঞ্জ করা। যতক্ষণ পর্যন্ত জেনারেল এডুকেশন আর মেডিকেল এডুকেশন কিন্তু আলাদা, কেন এই মেডিকেল এডুকেশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় সব তাদের পরীক্ষা, তাদের প্রশ্ন, তাদের সার্টিফিকেট সব ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছে এখন পর্যন্ত তাই আছে। যদি যেটা সরকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম এবং রাজশাহী মানে ওইটা করার জন্য তারা তাইলে কেন পরীক্ষা ব্যবস্থাপনাটা ডিজি হেলথের আন্ডারে থাকবে? এটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সবটা দিয়ে দেখ, ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছে, সেটা হতে পারে। অথবা বাংলাদেশে মেডিকেল এডুকেশনের আলাদা বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে, সেটা টোটাল সেটআপটা তাদেরকে দিয়ে দেখ। তাহলে আর অধিদপ্তরে যতদিন থাকবে আমরা যারা হেলথে কাজ করি, রিপোর্টিং এ কাজ করি, আমরা জানি, আমরা বলে থাকি যে স্বাস্থ্য যে কোনো মন্ত্রণালয়, যে কোনো অধিদপ্তর, এগুলো হলো দুর্নীতির একটা জায়গা। তো সেখানে স্বাভাবিকভাবেই এইটাও যখন তাদের মধ্যে থাকবে, দুর্নীতির সেই প্রশ্নটা থাকতেই পারে। এই কথা তাদেরকে শুনতেই হবে, যতই তারা বলুক যে না স্বচ্ছভাবে হয়েছে, সুশৃঙ্খলভাবে হয়েছে, নিরাপদে হয়েছে, কিন্তু এটা বিশ্বাস করা একটু কঠিন। বিশ্বাসযোগ্যতা না থাকলে যেটা হয়। তো এই জন্য আমার প্রস্তাব বা আমি যদি দাবিও বলি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, যে অবশ্যই বাংলাদেশে মেডিকেল এডুকেশনের সিস্টেমটাকে, পরীক্ষার সিস্টেমটাকে একটা সংস্কার করা দরকার। হতে পারে এর আগে গত সরকারের সময় থেকেই অনেকেই দাবি তুলেছিলেন যে আর্মির মতো মেডিকেলে ভর্তির এটা এইচএসসি পরীক্ষা শেষ হলো, এরপর হতে পারে 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে এই পরীক্ষাটা নিয়ে ফেলা। তখন কিন্তু এই স্টুডেন্টগুলোর প্রিপারেশন অলরেডি থাকবে। পাশাপাশি কোচিং এর দরকারও হবে না, সুযোগও থাকবে না, অভিভাবকদের লাখ লাখ টাকা গচ্চা যাবে না, ছাত্রছাত্রীদের হয়রানি হবে না, এই কোচিং বাণিজ্য, প্রশ্ন ফাঁস, কোনো কিছুর সুযোগটা থাকবে না। প্রশ্ন আসতে পারে যে তাইলে এই যে ব্যবস্থাপনাটা কিভাবে হবে? যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয় কিংবা বঙ্গবন্ধু মেডিকেলের আন্ডারে হয়, তখন তারা তাদের মতো আগে থেকে ব্যবস্থাপনাগুলো করতে থাকবে। এইচএসসি পরীক্ষা চলার মধ্যেই তাদের মতো তারা সেটআপটা গুছিয়ে নেবে, পরীক্ষা শেষ তারা 1 সপ্তাহের মধ্যে বা 10 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে হতে পারে, পরীক্ষাটা নিয়ে নিল। ইন্ডিয়ায় যেটা হয়, অনেক দেশে এটা হয়। আমি জানি না কেন তারা এটা অনুসরণ করছে না, গভর্নমেন্ট কেন এই দিকটাকে এত অবহেলা করছে। তার মানে গভর্নমেন্টের অবহেলা, কোচিং বাণিজ্য, এটা শিকার এই ছাত্রছাত্রীরা। তারা পুলিশের মার খাচ্ছে, তারা নাজেহাল হচ্ছে, অভিভাবকরা যাচ্ছে,
এর মধ্যে রাজনীতি জড়িয়ে গেছে। আমরা কালকে দেখেছি সেখানে রাজনীতি দুই গ্রুপ হয়ে সেখানে হাতাহাতির মতো অবস্থা। এই যত কিছু আজকে দেখলাম কয়েকজন বুদ্ধিজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ তারা সেখানে গিয়ে কথা বলছেন। তারা কি বলছেন আমি নিজে কিন্তু বুঝতে পারিনি, আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। তারাও যদি ছাত্রছাত্রীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন, সেই ক্ষেত্রে তারা কি চান যে পরীক্ষা আবার নিতে হবে, কিন্তু তারা কিন্তু পরিষ্কার সেটি বলেননি। ছাত্রছাত্রীরা বলছে পরীক্ষা, আগের পরীক্ষা বাতিল এবং পুনঃ পরীক্ষার দাবি দুটা করছে। আজকে যারা বুদ্ধিজীবীরা গেলেন ওনারা কি বললেন? ছাত্রছাত্রীদের পাশে থাকলেন, এটা আমরাও তো আছি, কিন্তু তাদের মুখ থেকে আমরা আশা করছিলাম সুনির্দিষ্ট গভর্নমেন্টের প্রতি সুনির্দিষ্ট কোনো একটা নির্দেশনা দেয়া বা পরামর্শ দেয়া। তারা তদন্ত চেয়েছেন, তদন্ত তো সবাই চায়, তদন্ত একটা আপেক্ষিক ব্যাপার, তদন্ত তো হতেই পারে, বিচার বিভাগের তদন্ত হতেই পারে, কিন্তু তারা কি এটা বলেছেন যে পরীক্ষা পুনঃ পরীক্ষা নিতে হবে? তারা কি এটা বলেছেন পুনঃ পরীক্ষার প্রশ্ন আসলে এই 48,000 যারা পাশ করেছে, যারা যেই 3,000 ছাত্রছাত্রী ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে, তাদের কি হবে? তারা কি আবার আদালতে বা আন্দোলনে যাবে না? তখন জটিলতাটা কিভাবে কাটবে? এটা সুরাহাটা কি? আমরা আশা করি স্যাররা এখানে আছেন, দুজন শিক্ষাবিদ আছেন এখানে, এবং যারা আন্দোলনের সাথে একাত্ম, সবাইকে এইভাবে ভাবা উচিত, শুধুমাত্র এবার না, আগামীতে যাতে করে এই সিচুয়েশন আর না হয় সেটির জন্য একটি পন্থা বের করা, সরকারকে সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, এবং সরকারের মধ্যে যারা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা যদি চোখ বন্ধ করে থাকেন সেটি হবে সরকারের ভুল। তাদেরকে উচিত তাদেরকে সংস্কারের জায়গায় এসে কোচিং বাণিজ্য বন্ধ করা, প্রাইভেট মেডিকেলের যে কারসাজিগুলো আছে এই ভর্তি বাণিজ্য নিয়ে, সেগুলো বন্ধ করা, এবং এই এডুকেশনাল একাডেমিক সিস্টেমটাকে টোটালটা একদম সাজিয়ে, নতুনভাবে সাজিয়ে ঢেলে সাজানো উচিত। একটা প্রশ্ন, টেলিফোন আছে, তারপর স্যার আপনার কাছে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। আমার কোশ্চেনটা হচ্ছে যে এবার যারা পরীক্ষায় অ্যাপিয়ার করছে তাদেরকে আপনারা নিশ্চয়ই বিবেচনা করছেন যে এরা সবাই ডাক্তার হওয়ার যোগ্য। কথা হলো যে আপনার বাংলাদেশে টোটাল ভ্যাকেন্সি আছে 10,000, আপনি মেরিট বেসিসে কেন 20,000-এর ভিতরে পরীক্ষা নিলেন না? আপনি কেন 80,000-এর পরীক্ষা নিয়ে এদেরকে কোশ্চেন বাজার থেকে কেনার সুযোগ করে দিলেন? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। যে উনি যেটা বলেছেন সেটার উত্তর বোধহয় আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু কতগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সেটা হলো গভর্নমেন্ট যে পরীক্ষাটা নেয়, আপনি জানেন 80,000 লোকের পরীক্ষা নিয়েছে, পরীক্ষার ফিটা কত? সেখানে কিন্তু একটা প্রচুর টাকার ব্যাপার আছে, এবং সেই টাকার বাণিজ্যটা কিন্তু কম না। সুতরাং গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের স্বার্থে, জনগণের স্বার্থে এই বাণিজ্যের কথা তাদের ভুলে যেতে হবে। যে প্রশ্নগুলো আসছে যে একটা আদর্শ ভিত্তিক এন্ট্রেন্স এক্সামিনেশন, আমরা আবারও বলছি যে প্রথম কিন্তু কথাটা হচ্ছে এরা আগের চেয়ে গভর্নমেন্ট ভালো কিছু কাজ করেছে, যে একটা সার্বিক পরীক্ষার মধ্যে এদেরকে নিয়ে আসছে কোয়ালিফাই। হ্যাঁ, এরা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু সবাই মেডিকেলে ভর্তির উপযুক্ত, এটা তো আমরা অস্বীকার করছি। এটা ওপেন না রাখলে তো একটা সমস্যা না, এটা উপযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে যে 40 মার্ক না হলে কোয়ালিফাইং মার্ক হলো না, সুতরাং আগের নাম্বারের সাথে এই 40 মার্ক যোগ হয়ে তারা 140 পাইলে দেয়, এবং এটা আমার কাছে কোনো পদ্ধতিগতভাবে কোনো কারণ নেই। কিন্তু কারণটা হচ্ছে যেটা প্রফেসর সাহেব যেখানে বলছিলেন, যে আমার ওই যে ডাইরেক্টরেট করছে তারা কিন্তু এক সেটই কোশ্চেন করে, 5টা সেট কোশ্চেন বা 10টা সেট কোশ্চেন করে তো কোনো সমস্যা না, জব অফ দি একাডেমিশিয়ান। এবং সকালবেলা যদি বলা হয় যে ওই সেটে তোমরা পরীক্ষাটা নাও, তাহলে কিন্তু যতই চিল্লাচিল্লি করো, দ্যাট ইজ ইভেন উইথ দ্য হেলথ মিনিস্টারই থাকবে, ওটা আর কাউকে দিবে না, ওই সেটটা হেলথ মিনিস্টারই থাকবে, একটা লোক কিন্তু থাকবে, সমস্ত কোশ্চেন চলে গেছে, বললো ওইটাতে পরীক্ষা নাও, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো এইভাবে আসে না। তা আমার প্রশ্ন হচ্ছে ভালো পরীক্ষা নেওয়া। আরেকটা কোশ্চেন আসছে ইন্ডিয়াতে, যে আপনার ইন্টারমিডিয়েটের পরপরই আপনি নিয়ে নেন না মেডিকেল এন্ট্রেন্স, ওর পাস ফেলে রেজাল্ট লাগবে না, যারা অ্যাপিয়ার করতেছ করো, করে আপনার ওর স্কোরটা আমার কাছে থাকবে, ওর ওই স্কোর আর স্কোর ধরে আমি ওদেরকে বলে দিব ইউ পিপল আর কোয়ালিফাই ফর অ্যাডমিশন। শুধু করতে চাইলে কিন্তু করা হয়। এবং মেডিকেল এডুকেশনটা তো এটা আপনি খালি ভর্তিটা দেখলেন, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোর অবস্থাটা, সেইখানে তো এর চেয়ে বড় বাণিজ্য, দুর্বৃত্তায়িতের চরম, কারণ কিছুই নাই, আপনি শিক্ষা দিয়ে দিচ্ছেন। আর আজকে কেউ কেউ বলে যে কম মেধা সম্পন্ন ছেলেরা আজকে ভর্তি হচ্ছে, এটা আমার কাছে খুব অপমানকর মনে হচ্ছে। যারা ভর্তি হচ্ছে
সবাই কোশ্চেন পায়নি, এবং তাদের মধ্যে গুড নাম্বারই, আমি সবচেয়ে বেশি নাম্বারই বলবো কোশ্চেন না পাওয়া গ্রুপ, তাদেরকে অবমূল্যায়ন করারও দরকার নেই। আমি যারা ভর্তি হতে পারি নাই তাদেরকেও কিন্তু আমি অবমূল্যায়ন করছি না, তারা কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার উপযুক্ততা আছে। তারা কিন্তু এই দেশে না হলেও আজকে কিন্তু চায়নাতে চলে যাবে, তারা কিন্তু চায়নাতে চলে যাবে। তো সুতরাং আমি বলছি যে এদেরকে অবমূল্যায়নের কোশ্চেন না। আমার দেশে মেডিকেল এডুকেশনকে এন্ট্রেন্স এবং মেডিকেল এডুকেশন শিক্ষা কিভাবে দেওয়া হবে পুরো জিনিসটা কিন্তু বর্তমান চাহিদা অনুসারে নতুনভাবে যদি না সাজান এই প্রবলেমগুলো থেকে যাবে। তারপরে এর মধ্যে যে কথাগুলো আসছে ডিস্ট্রিক্ট কোটা থাকবে কিনা, কারণ ডিস্ট্রিক্ট কোটাতে যে কনসেপশনে দেওয়া হয়েছিল এখন কিন্তু সেই ফরম্যাটটা নাই। কারণ ও শহরে থাকে কিন্তু গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে সে ডিস্ট্রিক্ট কোটা উপভোগ করছে। ইট ইজ নট দ্যাট যে ওই রুরাল বেসিক থেকে নিচ্ছে। তো পুরো জিনিসটা কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে। তো এগুলি যদি না করেন আমার মনে হচ্ছে যে খালি ওই কোশ্চেন আউট আর ওই করে এটা মেডিকেল এডুকেশনকে ভালো করা যাবে না। কেউ কেউ বলেন যে ইন্ডিভিজুয়াল মেডিকেল কলেজ পরীক্ষা নিবে, ইন্ডিভিজুয়াল মেডিকেল 80,000 ছেলে কি ওখানে পরীক্ষা দিবে? 100টা মেডিকেল কলেজে 80,000 ছেলে পরীক্ষা দিবে, 800 পরীক্ষা হবে। তো এগুলো তো অবাস্তব চিন্তা ভাবনা। তা আমি আবারও বলবো সরকারের কাছে অনুরোধ, যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন আপনারা উপদেশ দেন, সরকারকে বাধ্য করেন টু হ্যাভ এ ফ্রেম, যাতে মেডিকেলে ভর্তি, মেডিকেল এডুকেশন, ভালো ডাক্তার হওয়া এগুলো এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে রেগুলেট কিভাবে করা যায় এবং কোয়ালিটি, সেইটা যদি না করেন খালি ভর্তি দিয়ে ভালো ডাক্তার হবে না। সবাইকে ধন্যবাদ। না আসলে কোচিং বাণিজ্য তো বলে দিলেন যে মানে তারপর হলো যে আপনাকে যদি ডাক্তার হতে হয় অথবা প্রকৌশলী হতে হয়, হ্যাঁ যেটা বলে একজন শিক্ষক হতে হয়, তাহলে কি তার বেসিক জিনিসটা তো শক্তিশালী থাকতেই হবে, পাশাপাশি ডিসঅনেস্টি যদি কোনো জায়গায় তার মধ্যে ঢুকে যায় তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি ভালো জিনিস পাবেন না, সেটা মেডিকেল। সমস্যাটা আমি বলি, সমস্যাটা যেটা মারুফ সুন্দর কিছু প্রস্তাব রেখেছেন, এই প্রস্তাবগুলো যদি আমরা বিবেচনা করি আগামী বছর অন্তত, এবছর না হলেও আমরা একটা ভালো পরীক্ষা পেতে পারি যাতে সকলেই সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন অথবা মেনে নিয়ে ভর্তি হবেন অথবা মেনে নিয়ে ভর্তি হতে পারবেন না। এই যে কোচিং বাণিজ্যের কথা বলছি, দেখুন এখন পঞ্চম শ্রেণীতে যে সমাপনী পরীক্ষাটা হয়, আমি মনে করি শিক্ষামন্ত্রীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি এটা কোনো প্রয়োজন ছিল না। এতে কি হয়েছে, এই কোচিং বাণিজ্য পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রসারিত। তার মানে ওখান থেকেই আগে যেটা শহরগুলিতে সাধারণত ছিল, এখন উপজেলা ইউনিয়ন পর্যন্ত চলে গেছে। তারপর ক্লাস 8 কোচিং বাণিজ্যের হাতে পড়েছে। এই ক্লাস 5 যারা পরীক্ষা দিচ্ছে তারা, এমনকি আমরা কাগজে দেখেছি যে বাবা মারা পর্যন্ত দাবি করছেন যে ফাঁস হওয়া প্রশ্ন আমার সন্তান পাচ্ছে না কেন। অর্থাৎ নীতি যার উপর আমাদের সবকিছু নির্ভর করে, সুনীতি, তার যে একটা অভাব পারিবারিক পর্যায়ে দেখা দিতে শুরু করলো এই সন্তানদের শিক্ষিত করা নিয়ে, এটির প্রভাব তো আমাদের সবখানেই পড়বে। আমার কি প্রয়োজন আছে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেওয়ার? এই সনদ নিয়ে এসে কি চাকরি পাবে? আমি তো মনে করি যে এখন যে শিক্ষানীতিতে প্রাইমারি স্কুল ক্লাস 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত, অষ্টম শ্রেণীতেও কোনো সমাপনী পরীক্ষা হওয়া উচিত নয়, এসএসসি হওয়া উচিত নয়। কারণ এখন যে আমাদের যে ক্লাস 10 থেকে 12 পর্যন্ত যে যেমন আমাদের রেজিডেন্সিয়াল মডেল স্কুল কলেজগুলি আছে, আমার তো মনে হয় এইচএসসিতে একটা সমাপনী পরীক্ষা হওয়া উচিত। বাদ বাকি সব পরীক্ষা হওয়া উচিত অভ্যন্তরীণ পর্যায়ে, এবং সেটি নেয়ার জন্য, সেটিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য শিক্ষকরা তৈরি আছেন। হতে দেবে না এই কোচিং বাণিজ্যের যারা ধারক এবং বাহক, যারা এটা দিয়ে কোটি কোটি টাকা হাসতে হাসতে নিয়ে ব্যাংকে যাচ্ছে প্রতি বছর। এবারও দেখলাম, যেটা মারুফ খুব সুন্দর বললেন, যে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারাও কিন্তু প্রকারান্তরে এই কোচিং বাণিজ্যেরই শিকার। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রসঙ্গটা এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত কিছু দিচ্ছি, তাদের সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমাদের একটা ভর্তি পরীক্ষা, কিন্তু আপনারা শুনে আনন্দিত হবেন, আমরা অনেক বছর চেষ্টা করে একটা মোটামুটি ফুল প্রুফ একটা পদ্ধতি আমরা আবিষ্কার করেছি। এই যে কয়েক সেট তৈরি হচ্ছে, প্রশ্ন কেউ জানে না কত সেট তৈরি হচ্ছে, আমি চট করে শেষ মুহূর্তে একটা সেট দিয়ে দিলাম। যারা ফাঁস যদি করেও কেউ, তারা সব ধরা খাবে, কোনো উপায় নেই। হচ্ছে না তার কারণ আমরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমরা সবকিছু করছি। আমরা জানি কোথায় কি হতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না, নকল করার চেষ্টা করে অনেকে, এমনকি 3-4 জন একখানে বসে যে পরীক্ষা দেবে সেই চক্রটাকে আমরা ভেঙে দিয়েছি। ফলে যারা এসছে তারা নিজের মেধায় ভর্তি হয়ে এসছে, এখন তাদের ভাষা জ্ঞান কতখানি, গণিত জ্ঞান কতখানি, সেটা ভিন্ন বিষয়, সেটা অন্য জিনিস। কিন্তু এই ভর্তি পরীক্ষাটা আমরা মনে করি যে একাডেমিকদের নেওয়া উচিত,
এই কোনো অধিদপ্তরের পক্ষে বা ডিরেক্টর অফ এডুকেশন যেটা বলছেন মেডিকেল medical উচিত মানে নয়, health এর। কারণ এই সম্পর্কে যে সমস্ত প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছে, এই অধিদপ্তরের লম্বা একটা বিজ্ঞপ্তি কাগজে দেখে মনে হলো তারা যেন নিজেরা একটা শঙ্কিত হয়ে পড়েছে যে না, আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। এখান থেকে মুক্তির একমাত্র উপায় এই পদ্ধতিটাই কি একাডেমিকদের নিয়োগ করা, যেটা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা দাঁড়িয়ে গেছে, একটা কৌশল আমরা আবিষ্কার করে ফেলেছি, আমাদের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহযোগিতা এটি হতে পারে। তাহলে হবে কি, আমরা যারা রশিদ সাহেব পড়াবেন শ্রেণীকক্ষে, যে ডাক্তারি পড়াবেন, তিনি জানবেন কি ধরনের শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্য। এখন অধিদপ্তরের পক্ষে সেটি জানা সম্ভব মানে না, কাদেরকে ভর্তি করলে এবং কি ধরনের মানে প্রশ্ন করলে তারা ডাক্তার হতে পারবে, এবং কি ধরনের প্রশ্নপত্র করলে, যেটি ডাক্তার সাহেব প্রশ্ন তুলেছেন যে আমরা 80,000-এর কেন পরীক্ষা নিচ্ছি। ঠিক আছে, আমরা 80,000-এরই নিলাম, ধরুন সবার একটা অধিকার থাকে, কিন্তু এমনভাবে যদি আমরা প্রশ্ন করি, এমনভাবে যদি আমরা পরীক্ষাটা ব্যবস্থাপনা করি যাতে কোনো রকমের ফাঁস হওয়ার বা কোনো ধরনের নকল হওয়ার কোনো অভিযোগ না থাকে, তাহলে সেখানে আর কোনো অভিযোগ থাকবে না কারো। আর কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য যে প্রস্তাবটা দুজনেই দিয়েছেন, আমরা সবাই দিচ্ছি, সেটি হচ্ছে যে এসএসসি পরীক্ষার পরপরই একেবারে 7 দিন থেকে 10 দিনের ভিতর মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি মেডিকেলের দুটো পরীক্ষা হয়ে যাওয়া উচিত। তখন হবে কি, এই সন্তানরা তাদের যা জ্ঞান পেয়েছে সেটি তাদের মাথায় থাকবে। ওই কোচিং সেন্টারে গিয়ে মুখস্থ নির্ভরতা, প্রশ্ন ফাঁসের একটা টোপ তার সামনে দেওয়ার সুযোগ নেই। 15 দিন পরে হলে কি হবে? যদি 1 মাস পরে হয় তাহলেও পারবে না, 1 মাস হলে কিন্তু এর মধ্যে আবার 15 দিন চলে যাবে। আমি মনে করি 15 দিনের ভিতর নেওয়া যেতে পারে। তার জন্য আগে থেকে যদি আমরা সমস্ত কিছু সক্রিয় করি, আমরা যদি প্রস্তুত থাকি, তাহলে সেটা সম্ভব। তাহলে হবে কি, আমাদের এই পদ্ধতির যে কতগুলি গলত দেখা দিচ্ছে, আমাদের 4-5টা গলত তো আমরা চিহ্নিতই করলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেই গলতগুলি থেকে আমরা মুক্তি পাবো। এবং তখন আর ভবিষ্যতে যে সন্তানরা এখানে ঢুকবে, তারা তাদের প্রকৃত মেধা দিয়ে এখানে ঢুকবে এবং জাতিকে সেবা করার জন্য প্রস্তুত হবে। এছাড়া কোনো উপায় আমি দেখছি না। তৌফিক, একটা জিনিস, সেটা হলো স্কুল এবং কলেজ যারা এই জায়গা থেকে বেরিয়ে আসছে, কেন পড়াশোনার সিস্টেমের মধ্যে, যেমন আপনি বলছেন যে হ্যাঁ কোচিং করছে বা এরকম করছে, ইয়েটা কোন জায়গায়? স্যার একটা কথা বলেছেন, যদি টিচারদের বেতন ঠিক মতো না হয়, যদি সংসার না চলে, তাহলে তো উনি মনোনিবেশ করতে পারেন না, তো ন্যাচারালি উনি তখন অন্য লাইনে ঢুকেন। তখন দেখা যাচ্ছে যে উনি বাড়তি আয় করার জন্য বা তার সংসার চালানোর জন্য উনি বাড়িতে পড়াচ্ছেন বা এটার জন্য, কিন্তু সেই পড়াশোনাটা স্কুল বা কলেজে হয় না কেন? না, এখন সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার এসেন্সে, যে এটা আসলে স্যার সবচেয়ে ভালো বললে সেটাই স্যারের জন্য মানাবে, বেশ ভালো। আমার কাছে যে জিনিসটা মনে হয়, যে আমি যদি মেডিকেল এডুকেশনের জায়গাটাতে থাকি, যে স্কুলে এবং কলেজে যে মেধাটা তারা নিয়ে আসে, সেটাকে কিন্তু এখানে মূল্যায়ন করা হয়, অবমূল্যায়ন কিন্তু করা হয় না। কারণ মার্কটা 200 মার্কস তো দুইভাবে করা হয়, 100-100। তো 100 হচ্ছে জিপিএর উপরে, আর 100 হচ্ছে পরীক্ষার, ওইখানে পরীক্ষার। তো এই যে এসএসসি এবং এসএসসি তাদের যে জিপিএ পায়, সেটা তো এখানে যোগ করা হয়। তো সুতরাং সেটাকে যে অবমূল্যায়ন করা হয়, যদি কেউ এসএসসিতে ভালো রেজাল্ট না করে বা এই এইচএসসিতে ভালো রেজাল্ট না করে, সে কিন্তু মেডিকেল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো সুতরাং যদি একটা মান নিয়ে ইভালুয়েশন আছেই, তো সে কিন্তু সেই মানটা নিয়ে আসছে। একজন দর্শক প্রশ্ন করলেন যে কেন এত জনের পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, সেটিও এর আগে গত বছর একটা মিটিং এ মিনিস্ট্রিতে এটা ভাবা হচ্ছিল, এই প্রশ্নটা এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাতে করেও যদি ধরা হয় যে যারা জিপিএ 5 পেয়েছে তাদের সবাই পরীক্ষা দিতে পারবে, এর বাইরে কেউ পারবে না, তাতেও কিন্তু অনেক হিউজ ছাত্রছাত্রী চলে আসে, বরং আরো বেশিও চলে আসতে পারে। তো এইটার খুব একটা সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না। আর অধিকার বলে তো একটা প্রশ্ন আছে, আমি বলবো আমার ইয়া আছে, আমার যে মিনিমাম নাম্বার থাকে তাহলে আমি কেন পরীক্ষা দিতে পারবো? যেমন আমার ভাবনায় একটা জিনিস কাজ করছে, যে এই যে আমাদের যত 48,000 পরীক্ষার্থী এবার পাশ করলো, এই 48,000-এর মধ্যে 3,000 হলো সরকারিতে গেল, বাকি 6,000 সামথিং যাবে প্রাইভেটে। এখন এই যদি 3,048 থেকে 3,000 আমি বাদ দিলে গভর্নমেন্টে থাকবে 45,000। এই 45,000 নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আবার একটা বাণিজ্যতে মাতছে ইতিমধ্যেই। তাদের প্রস্তুতি, তারা নিবে হলো 6,000, কিন্তু 45,000 স্টুডেন্টকে নিয়ে তারা খেলার সুযোগটা পাচ্ছে। এই যে গত বছর ছিল এই সংখ্যা 30,000, এইটা এবার এই যে 45,000, এইটুকু হচ্ছে প্রাইভেট মেডিকেলের
বাণিজ্যের একটা বেনিফিট, এই জন্য তারা কিন্তু এবার আর মার্কস কমানোর কথা বলে নাই। তো এই যে যারা পরীক্ষায় পাশ করে আসলো 48,000, এখন আমি যদি একদম কারেন্ট ইস্যুতে চলে আসি ছাত্রছাত্রীদের জায়গায়, ধরেন আমি ভাবলাম যে পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হলো, তখন এই 45,000 তো আবার 45,000 আর টোটাল 48,000 তো আবার এসে পরীক্ষা অ্যাটেন্ড করবে। তখন কি আজকে যারা আন্দোলন করছে তাদের মধ্যে আবার কেউ পাশ করবে, আবার এখান থেকে কেউ ফেল করবে, তাহলে রেজাল্টটা জিনিসটা দাঁড়ালো কি? আন্দোলনের আসলে সার্থকতাটা কি থাকলো? আমার কাছে মনে হচ্ছে এই আন্দোলন যারা করছেন আমি তাদেরকে সম্মান জানাই। আমি আবারও বলছি যে যারা আন্দোলন করছেন খুব যে মানে একদম পিন পয়েন্টগুলো তার ঠিক করে যে নামছেন, তাদের অনেকগুলো দাবি ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু দাবি এইটা আসলে যৌক্তিক মনে হচ্ছে না। আমার মনে হয় তাদের উচিত সুনির্দিষ্টভাবে দাবিগুলোকে আগে সিলেক্ট করা। কই তারা তো আজকে পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে এই আন্দোলনের মধ্যে শুনলাম না কোচিং বাণিজ্যের বিরুদ্ধে তারা একটা স্লোগান দিয়েছে। তারা তো কেউ বলছে না যে যারা এই যে প্রাইভেট মেডিকেল কলেজে প্রতিবার বাণিজ্য হয় সেই বাণিজ্যের বিরুদ্ধে তারা তো কোনো স্লোগান দেখছে না, পথে দেখছি না। এত 15 লাখ টাকা 20 লাখ 30 লাখ টাকা নিয়ে ভর্তি করছে, সেটা নিয়ে তো তারা কেউ আন্দোলনে কখনো নামতে আমরা দেখিনি। আমরা তো এটা দেখিনি যে যেই অভিভাবকরা, আমাদের কাছে ডকুমেন্টস আছে, যেই অভিভাবকরা সারা দেশে কোচিং বাণিজ্যের যারা বাণিজ্য করে তাদের কাছে গিয়ে ধর্ণা দেয়, পরীক্ষার আগে 1 লাখ 1.5 লাখ টাকা দেয় কারা? স্টুডেন্টরা দেয়, তাদের অভিভাবকরা দেয়। তারা তো দেয় আমার সন্তানকে ওই ফাঁস হওয়া বা গুজবের আকারে যে প্রশ্নের কথা বলা হয় সেই প্রশ্নের কপি পাওয়ার জন্য, সন্তানকে পাইয়ে দেওয়ার জন্য টাকা দেয়। তাইলে অবক্ষয়টা কোথায়? আমরা যদি প্রশ্ন করি আজকে যারা মেডিকেলে ভর্তি হচ্ছে সেই টাকা দিয়ে লাখ লাখ, আমি একটা উদাহরণ দিই, গত বছর খুলনার একজন ব্যাংক কর্মকর্তা কান্নাকাটি করতে করতে আমার অফিসে এসছে, আমার কাছে বলেছে উনি নিজে 1.5 লাখ টাকা দিয়েছে, কিন্তু ওনার সন্তান সেই আমি নামই বলে ফেলি 3 ডক্টরস নামে একটা কোচিং সেন্টার আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সারা দেশে ঘুরে ঘুরে এই বাণিজ্যটা করে। প্রতিটা জেলায় যেখানে যেখানে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের এবং হাসপাতালের ডাক্তাররা আছে, তারা স্থানীয়ভাবে কোচিং বাণিজ্য করে। বরিশালে আছে, খুলনা আছে, সিলেটে আছে। তাদেরকে প্রথম দিকে নেয় আপনার 2,000-3,000 টাকা করে, আর শেষের 3-4 মাসে নেয় 70,000 থেকে 1 লাখ 1.5 লাখ টাকা। তাদেরকে বলে আমরা পাশের গ্যারান্টি দিব। বিজ্ঞাপন পত্রিকায় প্রতিদিন বড় বড় পত্রিকাগুলোতে, সব পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেয় 100% পাশের গ্যারান্টি। আপনার বিলবোর্ড বানায়, আপনার ফেস্টুন বানায়, প্রকাশ্যে ঘোরে। আমি একটি কথা খুব জোর দিয়ে বলতে চাই, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় ঘাটতি আছে। গত বছর এই স্বাস্থ্যমন্ত্রী খুব দৃঢ়ভাবে বলেছিলেন যে বছরের শুরু থেকেই কোচিং বন্ধ থাকবে, কোচিং বাণিজ্য বন্ধ থাকবে। আমরা সেটা দেখিনি। এবার দেখলাম কি একটা বাহানা বা তামাশা করেছে কি, মাত্র 5 দিন আগে স্বাস্থ্য অধিদপ্তর তারা একটা নোটিশ দিয়েছে যে 18 তারিখ পর্যন্ত কোচিং বন্ধ থাকবে। কেন? এই প্রশ্ন ফাঁস হয়, বা যদি প্রশ্ন ফাঁস করে এটা আপনারা বুঝেই থাকেন এবং সেই জন্য 5 দিন বন্ধ রাখেন, সারা বছর কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন না? সারা বছর কেন কোচিং বাণিজ্য বন্ধ করেন না? এটার জবাব কি মন্ত্রণালয় দিবে না? মন্ত্রণালয় এখন আমরা যখন তাদের সাথে কথা বলি তারা বলে যে আমরা দেখি, সামনে আমাদের চিন্তা ভাবনা আছে কোচিং বন্ধ করা, কিন্তু সেই কথাই আমরা দেখি দিনের পর দিন চলে আসছে। টোটাল একটা দুর্বৃত্তায়নের যে একটা চক্র, এই চক্রের মধ্যে আমি পরিষ্কারভাবে বলতে চাই সরকারের অংশ আছে, একাডেমিশিয়ানের অংশ আছে, এই ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, সবাই আছে। তারা যখনই যার স্বার্থে, এই ছাত্রছাত্রী যদি যারা আজকে আন্দোলনের মধ্যে, যদি আমি মনে করে থাকি একজন ছাত্র যদি টাকা দিয়ে ওই ফাঁসকৃত প্রশ্ন নেয়ার চেষ্টা করেছিলেন, টাকাও দিয়েছিলেন, কিন্তু তারপরও পাশ করেন নাই, তিনি যদি আন্দোলনে থেকে থাকেন তার নৈতিকতা কোথায় থাকলো? যেই অভিভাবক আজকে আন্দোলনে আছেন তিনি যদি পকেটের পয়সা টাকা দিয়ে, অতিরিক্ত টাকা দিয়ে ওই ফাঁসকৃত প্রশ্ন সংগ্রহের চেষ্টা করেছিলেন, যদি করে থাকেন, না করলে ভালো, যদি করে থাকেন তার নৈতিকতা কোথায় থাকলো? তাইলে কি কেন আমরা এই মেডিকেল এডুকেশনের যদি কেউ প্রশ্ন ফাঁসের বা ফাঁস হয়েই যদি থাকে, সেই প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যদি ডাক্তার হন, উনি কি চিকিৎসা দিবেন? আর মানুষ তার কাছ থেকে সেবাটাই কি পাবে? চিকিৎসক সমাজ সেই দায় কি এড়াতে পারে? কারণটা হচ্ছে, আমি একটু শেষ করছি একটা কথা বলে, কারণটা হচ্ছে
প্রতি বছর যত বছর ধরে এই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে, প্রতি বাড়ির ডাক্তারদের কেউ না কেউ ধরা পড়ে। তাইলে এই ডাক্তার চক্রই কি এর সাথে জড়িত আছে? সেই দায় কি চিকিৎসক সমাজ এড়াতে পারেন? আচ্ছা, আমাদের সময় পেশে স্যার, আপনি যদি বলেন। আমি একটুখানি ওই আপনি স্কুল, আমি সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমি দুইটা স্কুলের সাথে জড়িত। আমার বাড়ির একটা প্রাইমারি স্কুল আছে সরকারের, আর একটা ওই যে সেকেন্ডারি স্কুল আছে। উনি যে কথাগুলো বলেছে, অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে কিন্তু যে টিচিংটা, ওই জায়গাগুলোতে কিন্তু অনেক দুর্বলতা রয়েছে, ঘাটতি মানে পড়ানোর ক্ষেত্রে, শিক্ষকের কোয়ালিটির কথা বলেন। আর সবচেয়ে বড় সমস্যা ওইখানে আছে ইংরাজি আর অঙ্কের টিচার, বিজ্ঞান, মানে এগুলো আমরা পাই না একদম। সুতরাং এখন গভর্নমেন্টকে আর আমারও একটা জায়গায় হয় না যে 5 পাসে কেন প্রাইমারি এডুকেশনের যে মন্ত্রী সাহেব, উনি কেন 5-এ একটা পরীক্ষা শুরু করলেন, এটার কোনো কারণ আমি খুঁজে পাইনি। কারণ ইট মেক্স নো সেন্স। যদিও 8-এর একটা সার্টিফিকেট অনেক জায়গায় দরকার হয়, কিন্তু 5-এর সার্টিফিকেট কোথাও দরকার হয় না। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটাই একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে আমরা না গিয়ে কেন যেন আবার সেগমেন্টাল দুর্বৃত্তায়িত ফ্রেমগুলোতে এর মধ্যে ঢুকে পড়ছে। আর মেডিকেল এডুকেশন সম্বন্ধে আমি আবারও বলবো যে আমি যেটা আবারও বলছি, আমাদের মেডিকেল সেক্টরটা কিন্তু একটা ওল্ড মডেলের মধ্যে দিয়ে চলছে। এই মডেলটা আপনারা বলছেন ইকোনমিক্যালি আপনারা ভালো হবেন, তো সেই ইকোনমিক সেই গাড়িটা ড্রাইভ করার জন্য, সেই রাষ্ট্রটা পরিচালনার জন্য এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা পরিবর্তনবিহীনভাবে এই গাড়ি দিয়ে আপনার ওই মধ্যবিত্ত আয়ের দেশের চিকিৎসা ব্যবস্থা চলবে না, এডুকেশনও চলবে না। দিস হাই টাইম গভর্নমেন্ট শুড থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড রিফর্ম ইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দি কান্ট্রি। এটা না করলে আপনার শুধু অ্যাডমিশন না, আমি তো আবারও বললাম, হাসপাতালে অব্যবস্থাপনা, ডাক্তাররা গ্রামে থাকে না, উচ্চশিক্ষার কাছে সমস্যা, এই সমস্ত আমি যদি এখন আবার আপনাকে বলি আমার দেশে কয়টা কোন স্পেশালিস্ট দরকার, এটা কিন্তু আমি জানি না। তো এগুলো তো সবকিছু আপেক্ষিক ব্যাপার। তো সেই জায়গাটায় কেউ কিন্তু আমরা যাচ্ছি না। আমরা কিন্তু সবই অ্যাডক বেসিসে একটা কাজ করে বা নিতে চাই। তো অ্যাডকের দিন শেষ। আপনারা যদি করতে চান, দেশকে যদি ভালোবাসেন, যে রাজনীতিবিদরা চালাবেন তারাই এই কাজটা করতে হবে। আমার কথা এটা হবে না। সুতরাং আপনাদের যদি বুদ্ধি না থাকে, আমরা আপনাদেরকে বুদ্ধি দিতে রাজি আছি, আমাদের নিজেদের স্বার্থে না, দেশের জাতির স্বার্থে। আমরা যদি মেধাবী শিক্ষককে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে বেতন ভাতা না বাড়িয়ে উপায় নেই। আমি যদি একজন শিক্ষককে তার জীবন ধারণের জন্য পর্যাপ্ত অর্থের যোগান দিতে পারি, তাকে সম্মান দিতে পারি, তাহলে সবচেয়ে ভালো মেধাবী যারা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবেন তারা একেবারে প্রাথমিক পর্যায়ে গিয়ে শিক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করবেন। আপনি ভাবুন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কতখানি পরিবর্তন ঘটবে। আর যতই আমার শ্রেণীকেন্দ্রিক বা আমার স্কুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যত উৎকর্ষ লাভ করবে, ততই কোচিং বাণিজ্য তার ভাটা পড়বে। এবং তাতে দেখা যাবে যে আমাদের এই প্রাইভেট পাবলিক পরীক্ষাগুলি যদি সংখ্যা কমিয়ে আনি, দেখা যাবে যে আস্তে আস্তে কোচিং বাণিজ্য একেবারে আমাদের অতীতের বিষয় হয়ে দাঁড়াবে। এইটা না করতে পারলে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ খুবই আশঙ্কাজনক। শেষ যে না, আমি এটা বলতে চাই, আমি আন্দোলনটা দিয়ে শেষ করতে চাই। সেটা হলো যে আন্দোলনের ক্ষেত্রে পুলিশের যে মনোভাব, এটা সহনশীল হওয়া দরকার। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু মাঝের 2 দিন পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি করে, লাঠিপেটা করে, নির্যাতন করে, এটাকে আমার মনে হয় আন্দোলনটাকে আরো মানে একটা উস্কানির মতো একটা অবস্থা। আমার মনে হয় পুলিশের সহনশীলতা দেখানো দরকার, এবং আন্দোলন যারা করছেন তারা যৌক্তিক জায়গা সহনশীল হয়ে এবং যৌক্তিক দাবিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সেটি উপস্থাপন করা দরকার। যেই দাবিগুলো যৌক্তিক না, সেটি নিয়ে যদি বেশি মানে সেই দিকে বেশি গেলে যৌক্তিক দাবিগুলো চাপা পড়ে যাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আর পাশাপাশি আরেকটা আমি ওই কথাটা বলে শেষ করি যে এই মেডিকেল এডুকেশনের জায়গায় একেবারেই নতুন করে এবারই এই শিক্ষা থেকে গভর্নমেন্টের উচিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এবং শিক্ষা মন্ত্রণালয় দুটাকে যৌথভাবে উচিত তাদেরকে এগিয়ে এসে নতুনভাবে সংস্কার করা, আগামীতে যাতে এই ধরনের সিচুয়েশন আমাদের দেখতে না হয়। এটা হচ্ছে আমার না। তাহলে স্যার দাঁড়াচ্ছে কি পরীক্ষার যে ব্যাপারটা আসছে আমাদের, যে পরীক্ষাটা একাডেমিক ইয়েতে পরীক্ষাটা কেন যাচ্ছে না? আমি তো ওই যে আবার বললাম যে এখানে প্রচুর পয়সা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ এটা যদি একাডেমিশিয়ানদের দেন, এই টাকাটা তো মন্ত্রণালয় ভাগ পাবে না। ডিজি অফিস থেকে শুরু করে সবাই তো এটার বেনিফিশিয়ারি আছে। এই টাকাতে তো তাদের নন এলিজিবল ফান্ডে থাকে, ইচ্ছা মতো খরচ করতে পারে, আর যেটুকু খরচ হয় সেটাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা গেল প্রথম। এবং যারা এখানে এখন এই কেন যাচ্ছে না, কারণ
ওইটাও হয়তো একসময় নিড ছিল। আমি যে বলতে মেডিকেল এডুকেশন যেটা করা হয়েছিল তখন একটা মাত্র সরকারি মেডিকেল কলেজ ছিল, দে কুড সলভ ইট। কিন্তু এখন এত বড় একটা ভাস্টনেস হয়ে গেছে 100 মেডিকেল কলেজ, সেটা তো এর পক্ষে সম্ভব না। সুতরাং যাচ্ছে না, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তারা এগুলো ছাড়তে রাজি না, এবং কেউ এটা মাথায় আনছে না যে এটা তাদের পক্ষে সম্ভব না। কারণ আজকে যদি আপনি প্রাইভেট মেডিকেল কলেজের আপনার যখন রিকগনিশন হয়, আমি 96 থেকে 2000 সাল পর্যন্ত ইনভলভ ছিলাম, তখন 3টা সংস্থা আমরা যেতাম, যেত ইউনিভার্সিটি, যেত গিয়া মন্ত্রণালয়, যেত বিএমডিসি। এখন করে কি মন্ত্রণালয় গিয়া প্রথম একটা পারমিশন নিয়ে নেয়, ইউনিভার্সিটির ঘাড়ে চাপায়, ইউনিভার্সিটি না পড়ে হা করতে, না পড়ে ও না করতে। তারপরে এটা আসে গিয়া বিএমডিসিতে 2 বছর পরে, সে গিয়া দেখলো কিছুই নাই, কিন্তু ছাত্ররা ওখানে আছে, এখন সে কি করবে? তো এই যে প্রক্রিয়াগুলো, এগুলো সব আজগুবি। কারণ এখান থেকে কারা কত কত কোটি টাকা কামাইছে সেটা যদি আপনার তদন্ত হয় তাহলে এটা বের হবে। কারণ এখানকার বেনিফিশিয়ারি কিন্তু তারাই, শিক্ষার্থীরা বেনিফিশিয়ারি না। আর যারা আজকে প্রাইভেট মেডিকেল কলেজগুলো চালাচ্ছে সেটাও তো আবার সে একই, তাদের জবাবদিহিতা কোথায়? তারা তো এডুকেশনের যেটা করে এটা তো নট ফর প্রফিট, কিন্তু তাদের যদি আজকে গিয়ে দেখেন, তাদের যদি অডিট করেন, তারা এখান থেকে কত টাকা নিচ্ছে, কি বেনিফিট নিচ্ছে, সেগুলো তো আমাদের জানা নাই। আর একইভাবে আবার বলবো, সরকারি মেডিকেল কলেজগুলোরও কিন্তু আজকে প্রবলেম আছে। এত সস্তায় এটা না করে অন্তত যেই টাকাটা ওখানে কিছু যদি পাওয়া যায়, সেটা কিন্তু একাডেমিক এনভায়রনমেন্টের জন্য খরচ করা যেতে পারে। কারণ এটা তো একটা, মানে আমি জানি না 5 টাকা সিট ভাড়া, 16 টাকা, এটা আপনি কিভাবে চিন্তা করেন? আমরা আশা করব সরকারটা চিন্তা করবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।